হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, 10-15 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে আপনারা খুব সহজেই ছাদ বাগানে করলা চাষ করতে পারেন। এটি নিয়ে একটি সিরিজ তৈরি করব এবং আগের যে ভিডিওটি ছিল সেটি ছিল প্রথম পর্ব, আজকে তার দ্বিতীয় পর্ব। আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর বয়স খুব বেশি না। এই গাছগুলো লাগিয়েছি আমি 1 মাসের মতন হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গেছে। মূলত করলা নিয়ে প্রিভিয়াসলিও আমার চ্যানেলে আরও কিছু ভিডিও রয়েছে, বাট এইবারের ভিডিওটি স্পেসিফিকলি বিশেষ কিছু বিষয়ের উপর লক্ষ্য রেখে তৈরি করা হচ্ছে। প্রথমত, আমার প্রথমে যে গাছটি লাগিয়েছিলাম, আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি, সেখানে আমি দেখিয়েছিলাম যে গাছের কিছু প্রবলেম হয়েছিল, যে কারণে আমি গাছের পাত্রটি চেঞ্জ করে দিচ্ছিলাম, মাটিটা চেঞ্জ করে দিচ্ছিলাম। এবং আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে গাছের মাটিটা চেঞ্জ করে দেওয়ার পরে গাছের কি আদৌ কোনো উন্নতি হয়েছে কিনা, বা বর্তমানে সেই গাছগুলোর কী অবস্থা রয়েছে। এবং এটি হলো সেই গাছ যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাশাপাশি বেশ কয়েকটি গাছ দেখিয়েছিলাম। এই গাছগুলো যেখানে ছিল সেখানেই রাখা হয়েছে, 10 কেজি সাইজের ফলের ঝুড়ির মধ্যে রাখা হয়েছে এবং এর মধ্যেই কিন্তু বেশ ভালোভাবে গ্রো করছে। পাশের যে গাছটি রয়েছে এটিও কিন্তু 10 কেজি সাইজের একটি ফলের ঝুড়ির মধ্যে রয়েছে, এটিও ঠিক ভালো মতোই গ্রো করছে। মেইন টপিক হলো যে গাছটিকে আমি ট্রান্সফার করেছিলাম ওই গাছের কী অবস্থা সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। বন্ধুরা, আপনাদেরকে প্রিভিয়াসলি যে গাছটি ট্রান্সপ্ল্যান্ট করা দেখিয়েছিলাম এটি হলো সেই গাছটি, এবং এই গাছটি মাটি পরিবর্তন করার পরে মোটামুটি 15 দিনের মতন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই 15 দিনে গাছের চেহারাটাই একদম চেঞ্জ হয়ে গেছে। গাছের যে প্রবলেমগুলো ছিল মূলত সেই প্রবলেম তো ভালো হয়েই গেছে, পাশাপাশি গাছের গ্রোথও কিন্তু খুব ভালো হয়েছে। এবং আমার যে ড্রাগন ফল গাছের মাচা রয়েছে এখানে গাছটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি যদি পুরো গাছটিকে আপনাদেরকে দেখাই যে গাছটি আসলে মাচা দিয়ে একদম উপরের অংশে চলে গেছে। এখানে অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন যে ভাই, আপনি ড্রাগন ফল গাছের মাচার মধ্যে এই করলা গাছটি উঠিয়ে দিলেন, বুঝলাম যে এতে করে কি ড্রাগন ফল গাছের কোনো প্রবলেম হবে না? না ভাই, ড্রাগন ফল গাছের আসলে কোনো প্রবলেম হবে না। এই কারণেই হবে না, কারণ মোটামুটি শীতের দিকে চলে এসেছে এবং এখন এমনিতেই ড্রাগন ফল গাছে ফল আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং ততদিনে এই গাছগুলো এই মাচার মধ্যে ছড়িয়ে যাবে। ওই সময় আসলে ড্রাগন ফল গাছের তেমন কোনো সানলাইট বা খাবারের প্রয়োজন পড়বে না এবং এই করলা গাছের কারণে ড্রাগন ফল গাছের কোনো প্রবলেম হবে না। এই কারণেই আমি এই মাচাটিকে ব্যবহার করেছি এবং আমি দেখিয়েছিলাম, আপনারা হয়তো লক্ষ্য করবেন যে সেই সেম বস্তার মধ্যেই আছে এখনও গাছগুলো। সো প্রিভিয়াস ভিডিওতে তো আমি আপনাদেরকে বলেছিলাম গাছের স্ট্যাটাসটা দিব, যে 10-15 দিন পরে গাছের কী অবস্থা হয় সেটি আমি আপনাদেরকে দেখালাম। এবার চলুন জেনে ফেলা যাক এই মুহূর্তে এই গাছের যত্নের জন্য করণীয় কী কী রয়েছে। এবং আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে শীতকালে কি করলা গাছ লাগানো যায় কি না, এবং হ্যাঁ, শীতকালে আপনারা করলা গাছ লাগাতে পারবেন, সেখান থেকে ফলও পাবেন যদি আপনি 12 মাসি ভ্যারাইটির করলা গাছ লাগান। তবে ফল পাওয়ার পরিমাণটা কিছুটা কম হবে, যেহেতু করলা গাছ এমনিতেই জেনেটিক্যালি গরম ওয়েদার পছন্দ করে, বাট শীতকালে যে একদমই ফল হবে না বিষয়টা এরকম না। এই মুহূর্তে আমি যখন গাছটি লাগিয়েছিলাম আপনারা দেখেছিলেন যে আমি বেশ খানিকটা পরিমাণের জৈব সার ব্যবহার করেছিলাম এবং ওই সারগুলোই কিন্তু এখন পর্যন্ত এই গাছকে খাবার যোগান দিয়ে যাচ্ছে। আজকে আমি সামান্য পরিমাণে আরও কিছু জৈব সার এখানে ব্যবহার করব। স্টিল নাও আমি এখন পর্যন্ত কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না, যেহেতু আমার গাছের গ্রোথ ভালো রয়েছে, জৈব সার থেকেই যথেষ্ট পরিমাণে খাবার পাচ্ছে এবং গাছে কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণও নেই। আপনাদেরকে যদি একটু ক্লোজলি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে গাছে কিন্তু কোনো পোকামাকড়ের বা অনুখাদ্যের অভাব নেই, একদম গ্রিন সুন্দর গাছ রয়েছে। সো এই ক্ষেত্রে আমি এই মুহূর্তে এই গাছে সামান্য কিছু জৈব সার প্রয়োগ ছাড়া আর তেমন কোনো পরিচর্যাই করব না। তবে আপনাদের গাছ যদি আরেকটু আগে লাগানো হয়ে থাকে এবং এরকম সিচুয়েশন যদি হয় যে আপনাদের গাছে ফুল আসছে বা হালকা হালকা ফলও হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা জৈব সারের পাশাপাশি অল্প কিছু পরিমাণে রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। আপনারা ডিএপি ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারেন, যা আপনাদের গাছকে নাইট্রোজেন এবং ফসফরাসের যোগান দেবে। পটাশিয়াম সার ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে এসওবি বা এমওপি 2 ধরনের পটাশিয়াম সারই গাছে প্রয়োগ করতে পারেন। আর গাছে যদি খুব বেশি পোকামাকড়ের আক্রমণ না হয়ে থাকে, আমার মতে কোনো প্রকার কীটনাশক না ব্যবহার করাই ভালো, বাট চাইলে আপনারা নিম অয়েলের স্প্রেটা ব্যবহার করতে পারেন। আমি এখন পর্যন্ত যদিও কোনো প্রকারের ওষুধ বা কীটনাশক বা নিম অয়েল কোনো কিছুই কিন্তু আমার এই গাছগুলোতে এখন পর্যন্ত দেইনি। এখানেও একটি গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম হেলদি রয়েছে, কোনো প্রকারের পোকামাকড় বা অনুখাদ্যের অভাব এই গাছে এখন পর্যন্ত দেখা দেয়নি।
সো সবগুলো গাছেই আমি অল্প পরিমাণে জৈব সার আজকে প্রয়োগ করে দিব। আর এখন যেহেতু বাংলাদেশে স্টিল নাও বৃষ্টি হচ্ছে, তাই পানি নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। প্রতিদিন টুকটাক যতটুকু বৃষ্টি হচ্ছে এটিতেই আসলে কাজ চলে যাবে। বাট আপনাদের যদি পাত্র একটু ছোটো হয়, সেই ক্ষেত্রে আপনারা প্রতিদিন অল্প অল্প করে গাছে পানি দিবেন। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজনীয়তা নেই, কারণ এমনিতেও কিন্তু এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ একটু বেশি থাকে। সো মাটি খুব বেশি ড্রাই হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি এই বর্ষার শেষ সিজনের দিকে এসে থাকবে না। সো একদম গাছ ড্রাই হয়ে যাবে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। আজকের ভিডিও তো মূলত এই আপডেটই দেওয়ার ছিল। আজকের ভিডিওতে করণীয় তেমন কিছুই নেই, যেহেতু কোনো রোগবালাই কোনো কিছুই হয়নি, তাই আপনাদেরকে স্পেসিফিকলি কিছু দেখিয়ে আমি ভিডিওটা বড় করব না। 2-3টা কমেন্টের উত্তর আপনাদেরকে দিচ্ছি। একজন কমেন্ট করেছেন, ভাই আমার গাছে তো হালকা পাতলা ফুল আসছে এবং ফলও হচ্ছে, কিন্তু 1 ইঞ্চির মতন সাইজে ফল হয়ে যাওয়ার পরে সেগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে, করণীয় কি? সো এই ক্ষেত্রে আমি বলবো, প্রথমত আপনার গাছের পানির ব্যবস্থাপনা ঠিক আছে কিনা বা কোনো ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে কিনা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। পোকামাকড়ের অ্যাটাক না হলেও বর্ষাকালে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকটা অতিরিক্ত বেশি পরিমাণে হয়। সো এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি কি গাছে এক্সট্রা পরিমাণের এমন কোনো সার ব্যবহার করছেন কিনা যেখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে, মানে গোবর সার বা এমন কোনো ধরনের জৈব সার। আপনি শুধু রাসায়নিকই কথা বলছি বিষয়টা এমন না, জৈব সারের ক্ষেত্রেও এমন কোনো সার কি ব্যবহার করছেন যেখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে, তাহলেও এই ধরনের সমস্যা হতে পারে। আবার অনেক সময় ব্লসম এন্ড রটেন নামে একটা প্রবলেম হয়, বা এটা ব্লসম এন্ড রটেন সাধারণত বড় ফলগুলোর ক্ষেত্রেও হয় বা ছোট ফলের ক্ষেত্রেও হয়, যে গাছে ক্যালসিয়ামের অভাব হলে ছোট অবস্থায় যে ফলগুলো হয় সেগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে যায়। তো সেই ক্ষেত্রেও আপনারা গাছে একটু ক্যালসিয়াম ব্যবহার করে দেখতে পারেন। ক্যালসিয়ামের সোর্স হিসেবে আপনারা ডিমের খোসা, শামুক বা ঝিনুকের গুঁড়া এই ধরনের বিষয়গুলো ব্যবহার করতে পারেন, যেগুলো রাসায়নিক সোর্স। আরেকটি রয়েছে, সেটিও একরকম রাসায়নিক সোর্স, সেটি হলো জিপসাম। চুনের মতন দেখতে পাউডার আকারের এই জিপসাম সারটা আপনারা যে কোনো জায়গায় খুব ইজিলি পেয়ে যাবেন। এমনকি সারের দোকান না, জিপসাম আসলে আপনারা যে হার্ডওয়্যারের দোকান রয়েছে সেখানেও কিন্তু পেয়ে যাবেন। সেই জিপসাম আর সারের দোকানে যেই জিপসামটা পাওয়া যায় আসলে একই, অল্প পরিমাণে সেই জিপসামটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটিও গাছে ক্যালসিয়ামের অভাবটা পূরণ করতে সাহায্য করবে। আর আমার কাছে এখন পর্যন্ত যেহেতু তেমন কোনো অনুখাদ্যের অভাব নেই, সো আমি তো অনুখাদ্য কিছু ব্যবহার করছি না, কিন্তু আপনারা চাইলে আমি বিভিন্ন ভিডিওতে যেই হিউমিক সারের কথা বলি সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। এটি হলো সেই হিউমিক বা সিউইড এক্সট্রাক্ট ফার্টিলাইজার। এটি অর্গানিক ফার্টিলাইজার, সমুদ্র থেকেই মূলত এটি সোর্স। সো আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন খুব অল্প পরিমাণে, 10 থেকে 12 গ্রাম পরিমাণে পার গাছ প্রতি ব্যবহার করলেই হবে, বা পার পাত্র প্রতিও যদি আপনারা 10 থেকে 15 গ্রাম ব্যবহার করেন সেটি এনাফ হয়ে যাবে। তবে খুব বেশি পরিমাণের যদি প্রবলেম হয়, অনুখাদ্যের অভাব থাকে, তাহলে কিন্তু এটি কাজ করবেন। এটি একটু স্লোলি কাজ করে। আপনাদেরকে রাসায়নিক অনুখাদ্য গাছের মাটিতে ব্যবহার করতে হবে অথবা স্প্রে আকারে গাছে স্প্রে করতে হবে। আরেকজন ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করেছেন, আমি যে গাছে জৈব সারটা ব্যবহার করেছি এই জৈব সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যাবে কি না, এবং পাশাপাশি অন্য আরেকটা ভিডিওতেও একজন একসময় কমেন্ট করেছিলেন যে আসলে ভার্মি কম্পোস্টটা দেখতে কেমন এবং সব ধরনের গাছেই কি এই সারটা ব্যবহার করা যায় কি না। প্রথমত, ভার্মি কম্পোস্টটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারছি না সারটা আসলে কেমন, বাট এটি সম্পর্কে একটু বলি। কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট মূলত মাটিতে যখন কেঁচো চলাফেরা করে, কেঁচো সাধারণত মাটি সরাসরি খেয়ে ফেলে এবং মল আকারে তারা মাটিটাকে আবার রিলিজ করে দেয়, এবং এই মলটা বা কেঁচোর যে মলটা এটি মূলত ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, এবং এটি আপনারা বাজারে খুব ইজিলি কিনতে পাবেন। এবং বাসায় বানানো আসলে অতটা ইজি না, কারণ সব কেঁচো দিয়ে আসলে যথেষ্ট পরিমাণে আপনি ভার্মি কম্পোস্টের যোগান দিতে পারবেন না। স্পেশালাইজড কিছু ভ্যারাইটির কেঁচো রয়েছে যারা প্রচুর পরিমাণে এই ধরনের ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারে, কিন্তু নর্মালি মাঠে ঘাটে বা গোবরের মধ্যে যেই কেঁচোগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আমাদেরকে কেঁচো সার প্রোভাইড করতে পারে না। বাট সেগুলোও কিন্তু কিছু না কিছু কেঁচো সার আমাদেরকে প্রোভাইড করে বা ভার্মি কম্পোস্ট আমাদের প্রোভাইড করে। আর দ্বিতীয়ত, যেই একজন কোশ্চেন করেছেন যে ভার্মি কম্পোস্টকে আমি এখানে ব্যবহার করতে পারবো কিনা বা যে কোনো গাছেই ব্যবহার করা যাবে কিনা। জি ভাই, আমি সবসময় আমার ভিডিওতে বলি ভার্মি কম্পোস্ট হলো জৈব সারের ভেতরে সবচাইতে বেস্ট ফার্টিলাইজার, যেখানে আপনি সব ধরনের উপাদান পাবেন, সব ধরনের গাছে ব্যবহার করা যায়, এর কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট নেই। এমনকি আপনি যদি অনেক বেশি পরিমাণেও ব্যবহার করে ফেলেন সেই ক্ষেত্রেও কোনো সাইড এফেক্ট নেই। নর্মালি
জৈব সারের ক্ষেত্রে একটা প্রবলেম যেটা হয় যে জৈব সারগুলো যদি প্রপারলি ডিকম্পোজ না হয়, পুরোপুরি যদি না পচে, সেই ক্ষেত্রে আপনি অন্যান্য যে জৈব সার রয়েছে, কিচেন কম্পোস্ট বলেন বা ঘরে তৈরি জৈব সার বলেন বা গোবর সার বা এই ধরনের বিষয়গুলা, সেগুলো কিন্তু গাছের ক্ষতি করতে পারে। আপনি যদি একটু বেশি পরিমাণে ব্যবহার করে ফেলেন, আপনার গাছে কিন্তু ক্ষতি করবে। কিন্তু এই ভার্মি কম্পোস্ট হলো এমন একটি ফার্টিলাইজার, এটি আসলে আপনি যত ইচ্ছা ব্যবহার করতে পারেন, কারণ এগুলো 100% ডিকম্পোজ থাকে, কারণ এগুলো অলরেডি কেঁচোর পেটে গিয়ে পচেছে। সো এগুলো একদম 100% সেফ। এগুলো আপনি বেশি ব্যবহার করলেও কোনো প্রবলেম নেই। কতটুকু ব্যবহার করবেন এটা নিয়ে আপনার মাথা টেনশন নিয়ে আসারও কোনো প্রয়োজন নেই। আপনি রিল্যাক্সে যে কোনো গাছে আপনি আপনার প্রয়োজন মতন ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। সো মোটামুটি এই দুইটি করলা রিলেটেডই কোশ্চেন ছিল। আপাতত আর ভিডিওটি বড় করছি না। যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আপনাদের জন্য 100+ ভিডিও রয়েছে। কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দেবেন। আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে যারা ছাদ বাগান করতে আগ্রহী তারা যাতে কিছুটা হলেও হেল্প পেতে পারে আমার ভিডিও দেখে। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।